সালাম আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি সজীব। ওয়ালাইকুম আসসালাম মিলিল, তাহমিনা, তানজিন, রাবেয়া, অনিক, মাহফুজ, মাহমুদ, ফাইন, হামজা। লিসনিং ক্লাস নেক্সট ডে থেকে শুরু হবে। দিস ইজ দ্য ভেরি লাস্ট ক্লাস অফ ইউর রাইটিং। ওয়ালাইকুম আসসালাম রাজ। দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ ইউর রাইটিং টেক্সট টু। ওকে, উই ক্যান স্টার্ট। আমাদের আজকের যে টপিক এটা হচ্ছে টু পার্ট কোশ্চেন্স। টু পার্ট কোশ্চেন গুলো কিরকম হয় এটাকে আজকে আমরা শিখবো। তারপরে আমরা আনসারে যাব। আমাদের কোশ্চেন প্যাটার্নটা এরকম যে একটা টপিক দিয়ে দিবে, এই টপিকের উপর বেস করে কোশ্চেন ওয়ান অ্যান্ড কোশ্চেন টু এরকম দুইটা প্রশ্ন করে। যেহেতু আমাদেরকে দুইটা প্রশ্ন করা হচ্ছে, ইট মিনস এটাকে আমরা বলি ডাবল কোশ্চেন্স এসে অথবা টু পার্ট কোশ্চেন্স। সো এখানে প্রশ্নে ওরা যে টপিকটা দিয়েছে সেখানে বলা হচ্ছে ইনক্রিজিং দ্য প্রাইস অফ পেট্রোল ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ গ্রোয়িং ট্রাফিক অ্যান্ড পলিউশন প্রবলেমস। সো ট্রাফিক অ্যান্ড পলিউশনের যে প্রবলেমগুলো আছে এগুলোকে যদি আমরা সলভ করতে চাই তাহলে পেট্রোলের প্রাইস আমাদেরকে ইনক্রিজ করতে হবে। দিস ইজ দ্য টপিক। দিস ইজ দ্য টপিক। এখানে প্রশ্নে বলা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। কোশ্চেনটা খেয়াল করি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তার মানে প্রথম যে প্রশ্নটা সেখানে জানতে চাইছে পেট্রোলের প্রাইস যদি আমরা ইনক্রিজ করি, এইটা করলে আমাদের পলিউশন কমে যাবে, আমাদের ট্রাফিক প্রবলেম রিডিউস হবে। তুমি এই কথাটার সাথে একমত কিনা, মানে পেট্রোলের দাম বাড়ানোর সাথে একমত কিনা, পেট্রোলের দাম বাড়াবো কিনা, এটা হচ্ছে প্রথম কথা। তো এই জন্য প্রথম যে প্রশ্নটা এখানে আমার কাছে অপিনিয়ন জানতে চাইছে, জাস্ট অপিনিয়ন জানতে চাইছে। হোয়াট আদার মেজার্স, অর্থাৎ পেট্রোলের দাম না বাড়িয়ে অন্য কি করা যেতে পারে। হোয়াট আদার মেজার্স ডু ইউ থিঙ্ক মাইট বি ইফেক্টিভ, অর্থাৎ আমরা পেট্রোলের দাম বাড়াবো না, না বাড়িয়ে আমরা অন্যান্য কি কি মেজার নিতে পারি। হোয়াট আদার মেজার্স ডু ইউ থিঙ্ক মাইট বি ইফেক্টিভ, পেট্রোলের দাম না বাড়িয়ে আমরা অন্য আর কি কি মেজার নিতে পারি। সো এখানে হচ্ছে আদার ওয়েস, আদার ওয়েস, দ্যাটস ইট। ওকে, সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, হোয়াট আদার মেজার্স ডু ইউ থিঙ্ক মাইট বি ইফেক্টিভ। গেল। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে টু পার্ট কোশ্চেন্স। যেমন এখানে একটা প্রশ্ন আছে, nowadays the way many people interact with each other has changed because of technology। অর্থাৎ আগের দিনের মানুষ চিঠি লিখতো, আর এখন মানুষ হোয়াটসঅ্যাপে কল দেয়। হোয়াটসঅ্যাপে কল দেয় এবং সেটা অবশ্যই ভিডিও কল। সো এই যে মানুষ একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করতেছে, এইটা চেঞ্জ হয়েছে বিকজ অফ টেকনোলজি। টেকনোলজির কারণে মানুষের ইন্টারাকশনটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ইন হোয়াট ওয়েজ হ্যাজ টেকনোলজি অ্যাফেক্টেড দ্য টাইপস অফ রিলেশনশিপস পিপল মেক। মানুষ যে রিলেশনশিপ গুলো করে একজনের সাথে আর একজনের যেই বোঝাপড়ার যে সম্পর্কটা হয়, এগুলোকে টেকনোলজি কিভাবে অ্যাফেক্টেড করে। টেকনোলজি কিভাবে অ্যাফেক্টেড করে, ইন হোয়াট ওয়েজ হ্যাজ টেকনোলজি অ্যাফেক্টেড দ্য টাইপস অফ রিলেশনশিপস পিপল মেক। টেকনোলজি কিভাবে মানুষের রিলেশনশিপ গুলোকে অ্যাফেক্ট করে, কিভাবে চেঞ্জ করে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে হ্যাজ দিস বিকাম এ পজিটিভ অর এ নেগেটিভ ডেভেলপমেন্ট। হ্যাজ দিস বিকাম এ পজিটিভ অর এ নেগেটিভ ডেভেলপমেন্ট। সো টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে মানুষের ইন্টারাকশন যে চেঞ্জ হয়েছে, এটা কি আমাদের জন্য পজিটিভ নাকি আমাদের জন্য নেগেটিভ, এটা আমাদের জন্য পজিটিভ নাকি আমাদের জন্য নেগেটিভ, এইরকম একটা প্রশ্ন আমাদেরকে দেয়া হয়েছে। সো দুইটা প্রশ্নেরই আলাদা আলাদা আনসার দিতে হয়। কিভাবে দিব না দিব সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। বাট আপাতত আমরা শুধুমাত্র প্রশ্নের যে ধারাগুলো আছে সেগুলো জাস্ট দেখে যাচ্ছি। যেমন কেমব্রিজে আমাদের আরো একটা প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটা একটু লক্ষ্য করব।
In their advertising, businesses nowadays usually emphasize that their products are new in some way. So যে কোনো বিজনেস তাদের যখন তারা অ্যাডভার্টাইজ করে তখন তারা একটা জিনিসই শো করে যে আমাদের প্রোডাক্টটা অন্যান্য সব প্রোডাক্টের চাইতে নিউ, আমাদের প্রোডাক্টটা ভালো, এরকম একটা থিম টপিকে বলে দিয়েছে। হোয়াই ইজ দিস, কেন বিজনেস এইভাবে অ্যাডভার্টাইজ করে, হোয়াই? সো হোয়াই বলতে আসলে আমাকে এখানে রিজনের কথা বলা হয়েছে। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ আর এ নেগেটিভ ডেভেলপমেন্ট? সো এটা হচ্ছে আমাদের অপিনিয়ন, এটা হচ্ছে আমাদের অপিনিয়ন। পার্টিকুলারলি বলে দিয়েছে যে তুমি কি মনে করো এটা পজিটিভ নাকি এটা নেগেটিভ। অর্থাৎ বিজনেস গুলা যে বলতেছে তাদের প্রোডাক্ট গুলা নিয়েও অ্যাডভার্টাইজ করার সময় এই বিষয়টা কি পজিটিভ না নেগেটিভ এটা আমাকে জানতে চাইছে। তারা এটা তারা আমার কাছে একটা অপিনিয়ন জানতে চেয়েছে। এরকম প্রশ্ন এসে থাকে পরীক্ষার হলে। আমরা এগুলো অ্যাজ ইউজুয়াল একটু আইডিয়া পড়লেই লিখতে পারবো। অ্যান্ড আমাদের লাস্ট যে কোশ্চেন, এই প্রশ্নটা খুবই মারাত্মক একটা প্রশ্ন এবং এটা ওজি থেকে নেয়া অফিসিয়াল গাইডের একটা প্রশ্ন। অনেক স্টুডেন্ট আছে, আমি আজকে একটু টেস্ট করে দেখবো যে এই প্রশ্নটা কারা কারা বুঝতে পেরেছে। প্রথম যে প্রশ্নটা এটা কারা কারা বুঝতে পেরেছে। এখানে যেটা দেয়া আছে এটাকে আমরা বলি হচ্ছে টপিক, আর পরে যে দুইটা প্রশ্ন এটা হচ্ছে কোশ্চেন ওয়ান আর এটা হচ্ছে কোশ্চেন টু। দুইটা আলাদা আলাদা প্রশ্ন আমাদেরকে দিয়েছে। The continued rise in the world's population is the greatest problem faced by humanity at the present time. তার মানে ওয়ার্ল্ডের যে পপুলেশন এটা বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করতেছে, রাইজ হচ্ছে, এবং এটা একটা গ্রেটেস্ট প্রবলেম কারা ফেস করতেছে, হিউম্যানিটি। কখন? টাইম বলে দিয়েছে, এট দ্য প্রেজেন্ট টাইম। হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্টিনিউড রাইজ? এই প্রশ্নটাতে কি জানতে চাইছে একটু আমাকে সবাই ইনবক্স করি। হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্টিনিউড রাইজ? 2 মিনিটের মধ্যে পুরো ইনবক্সটা করি। ওকে, থ্যাংক ইউ। আমি অনেকগুলো উত্তর পেয়েছি এবং এই উত্তরগুলো থেকে আমি একটু দেখি। সবাই বলতেছে রিজন গুলা জানতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ। রাইজের রিজন, চমৎকার কথা সাকিব। সাকিব, ভেরি গুড সাকিব। এখানে ওরা জানতে চাইছে, ভেরি গুড নাজমুল, যে রাইজের রিজনটা কি, রাইজের রিজনটা কি। কিন্তু বিশ্বাস করি আর না করি, আমি অন ক্যাম্পাসে যখন এই প্রশ্নটা লিখতে দিয়েছি, আমাদের একটা ব্যাচে স্টুডেন্ট থাকে 25 জন। তো সবাই তো আজকে ক্লাসে আসে নাই, 21 জন আসছে। 21 জনের মধ্যে মোটামুটি 18 জনের মতন স্টুডেন্ট, 18 জনের মতন একটা ব্যাচের কথা আমি বলতেছি। ডেইলি আমাদের 16টা ব্যাচে ক্লাস চলে অন ক্যাম্পাস। এই আহ, আমাদের মোট 16টা ব্যাচে ক্লাস চলে, এর মধ্যে একটা ব্যাচে আজকে আমি লিখতে দিয়েছি সেম প্রশ্নটা, সেম প্রশ্নটা আমি লিখতে দিয়েছি। 18 জন স্টুডেন্ট এখানে লেখা রাখছে পপুলেশন রাইজ হলে কি কি প্রবলেম হবে, প্রবলেম হবে। বিশ্বাস করি আর না করি, আমি জানি না যে এখানে যারা আজকে ক্লাস করতেছে প্রায় 40 জন স্টুডেন্ট, এরাও হয়তো এই কাজটাই করবে, এদের মধ্যে অনেকেই এই কাজটা করবে, যে এই প্রশ্নটা না বুঝে তারা লিখে রাখবে পপুলেশন রাইজের কারণে কি কি প্রবলেম হবে। যেমন তারা শুরুতেই লিখবে এনভায়রনমেন্টাল প্রবলেম হবে, পলিউশন বাড়বে, এইটা হবে ওইটা হবে, অনেকগুলো টপিক দে উইল অ্যাড, দে উইল অ্যাড। সো আলটিমেটলি যেটা হয়, ওই কাজটা যারা করবে মানে যারা এরকম কি কি প্রবলেম হবে বা কি কি ইফেক্ট হবে, কি কি সমস্যার সম্মুখীন হবে এইগুলো লিখবে, তারা অ্যাকচুয়ালি অফ টপিকে লিখে ফেললো। অর্থাৎ উইথাউট নোয়িং দ্য কোয়েশ্চেন প্রপারলি স্টুডেন্টরা এই কাজটা করে, এই কাজটা করে। এবং মানে নর্মাল চোখে মনে হচ্ছে যে এটা খুবই সাধারণ একটা প্রশ্ন,
বাট এটা আসলে খুব সাধারণ কোনো প্রশ্ন না। হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্টিনিউড রাইজ? জনসংখ্যা বাড়তাছে, এর পেছনে কারণটা কি? হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্টিনিউড রাইজ? জনসংখ্যা বাড়তাছে, এর পেছনে রিজন গুলা কি সেটা লিখতে হবে, নাম্বার ওয়ান। এবার, ডু ইউ অ্যাগ্রি দ্যাট, ইট মিনস আমার কাছে এটা অপিনিয়ন, ডু ইউ অ্যাগ্রি দ্যাট রাইজ ইন দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম? যে ইট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফেসড বাই হিউম্যানিটি। উপরে যেটা অপিনিয়ন দিছে যে এর চাইতে বড় আর কোনো সমস্যা নাই, এটাই অনেক বড় একটা সমস্যা, তুমি এই কথাটার সাথে অ্যাগ্রি করো কিনা? প্রশ্নটাতে জানতে চাইছে যে যে প্রবলেমের কথা বলা হয়েছে, তুমি এটাই সবচেয়ে বড় প্রবলেম, তুমি এই কথাটার সাথে অ্যাগ্রি করো কিনা? ডু ইউ অ্যাগ্রি দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফেসড বাই হিউম্যানিটি? এটাই সবচেয়ে বড় প্রবলেম, তুমি এটা অ্যাগ্রি করো কিনা? সো এরকম প্রশ্ন যদি অ্যানালাইসিস করা না থাকে, প্রশ্ন যদি ভালো করে আমরা না বুঝি, এলোমেলো আনসার করবো, এটা তো খুবই কমন জিনিস, আমি সেটা দেখি, প্রায় দেখি স্টুডেন্টদের। তো ওই ভুলগুলো যাতে না হয় সেজন্যই মূলত আমাদের আজকের ক্লাস। আমরা দেখব তিনটা কমন প্রশ্ন, যেটা তিনটা কমন ভুল আমরা যেটা দেখে থাকি স্টুডেন্টদের মধ্যে, খুবই কমন। নাম্বার ওয়ান, দুইটা প্রশ্নের আনসার ফুললি না দেয়া। অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন একটা আনসার করছে, প্রশ্ন একটা আনসার করছে, এটা করা যাবে না, দুইটার আনসার দিতে হবে। কেউ যদি একটা আনসার করে আর একটা প্রপারলি আনসার না করে, তাহলে তার টাস্ক অ্যাচিভমেন্ট হবে না, টাস্ক রেসপন্সটা হবে না। অনেকে আছে ইন্ট্রোতে দুইটা আনসার বলে না, মানে ইন্ট্রোতেই দুইটা প্রশ্নের আনসার দিয়ে দিতে হবে, ইন্ট্রোতেই দুইটা প্রশ্নের আনসার দিয়ে দিতে হবে। সো কেউ যদি মানে দুইটা প্রশ্নের আনসার ইন্ট্রোতে না দেয়, তাহলে তার ইন্ট্রোটা ক্লিয়ার হবে না। এবং অনেকে আছে মানে প্রশ্ন না বুঝেই, অনেকে আছে প্রশ্ন না বুঝেই আনসার করা শুরু করে। যেমন একদল স্টুডেন্ট আছে যারা এই প্রশ্নটার কথাই বলি, বা এই প্রশ্নটার কথা বলি, বা এই প্রশ্নটার কথা বলি, রাইট? সো ধরলাম এইটাই, এখানে শুরুর যে প্রশ্নটা মানে এক নম্বর প্রশ্নটাতে জানতে চাইছে কজ, আর দুই নম্বর প্রশ্নে জানতে চাইছে অপিনিয়ন। স্টুডেন্টরা না বুঝেই কজ এবং সলিউশন সলিউশন লিখে ফেলে। অনেক স্টুডেন্ট আছে, এটা খুবই কমন জিনিস, মানে প্রশ্নে চাইছে একটা, না বুঝে তারা আর একটা আনসার দিয়ে দিয়েছে। প্রশ্নে চাইছে একটা, তারা না বুঝে আর একটা আনসার দিয়ে দিয়েছে। সো এটা করা উচিত হবে না, এটা করা কিছুতেই উচিত হবে না। সো আমাদের টিপস গুলো কি কি? নাম্বার ওয়ান, আমাদেরকে যেটা করতে হবে যে প্রশ্নটা বুঝতে হবে, নাম্বার ওয়ান। এবং প্রশ্ন বোঝার জন্য অবশ্যই রিডিংটা ভালো থাকতে হবে। কারো যদি রিডিং ভালো না থাকে, তাহলে সে প্রশ্ন বুঝতে পারবে না। আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, রিডিংটা খুব ভালোভাবে বুঝতে হবে। অ্যানালাইজ বোথ পার্টস অফ দ্য কোশ্চেন কেয়ারফুলি, কোশ্চেনের দুইটা পার্টই খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। এবং আমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা আমি ভালো মতন বুঝেছি কিনা সেটা কনফার্ম করতে হবে। এবং প্রশ্নের টপিক এবং টাস্ক আইডেন্টিফাই করতে হবে, প্রশ্নের টপিক এবং টাস্ক আইডেন্টিফাই করতে হবে। ইউ নো দ্য মিনিং অফ দিস, লেট মি শো ইউ অ্যাগেন। এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে টাস্ক, এটা হচ্ছে টাস্ক, দ্যাটস ইট। টপিক, টাস্ক, টাস্ক, কোনটা কোশ্চেনের টপিক, কোনটা টাস্ক, আমাকে কি আনসার করতে হবে, এটা যদি আমরা প্রশ্ন বুঝে নাই ধরতে পারি, তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বিলিভ, কোনো লাভ নাই। এবং আমি বারবারই বলেছি 3 থেকে 5 মিনিট প্ল্যান করতে হবে। বিফোর দ্য রাইটিং ইউ শুড প্ল্যান, ইউ শুড প্ল্যান, অর্গানাইজ ইউর আইডিয়াস। কেউ যদি তার আইডিয়াগুলো ব্রেনে রেখে লিখতে না পারে, তাহলে এই আইডিয়া পড়ার কোনো মানে হইল না। আজকে আমি 12 জনের খাতা দেখেছি বিকেলে, আমাদের আজকে মক ছিল, তো 12টা স্টুডেন্টের রাইটিং খাতা আমি চেক করেছি। রাইটিং খাতাগুলোর মধ্যে দেখলাম প্রশ্নে যা চাইছে তারা তা কিছুই লিখতে পারে নাই।
কিছুই লিখতে পারেনি। কেউ হয়তো বডি প্যারাগ্রাফ 1 খুব ভালো লিখছে, কেউ বডি প্যারাগ্রাফ 2 খারাপ লিখছে, কেউ ইন্ট্রো খারাপ লিখছে। এটার পেছনে মেইন রিজনটা হচ্ছে নট প্রপার প্ল্যান। দে ডু নট হ্যাভ প্রপার প্ল্যান। কেন? কারণ ওই যে খাতায় মানে প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করে দিয়েছে। এই কাজটা করা ঠিক না। এবং অবশ্যই একটা ইন্ট্রো লিখতে হবে, অবশ্যই বডি প্যারাগ্রাফ লিখতে হবে একটা। মানে প্রথম প্রশ্নের যে আনসারটা সেটা বডি প্যারাগ্রাফ 1-এ লিখতে হবে, এবং দ্বিতীয় প্রশ্নের যে আনসারটা সেটা বডি প্যারাগ্রাফ 2-তে লিখতে হবে। সেকেন্ড প্রশ্নের আনসারটা আমাকে বডি প্যারাগ্রাফ 2-তে লিখতে হবে। এবং কনক্লুশনে কনক্লুশনে আমি মাস্ট বি আমার ইন্ট্রোতে যা যা লিখেছি তা আবার রিফ্রেশ করে দিব, দ্যাটস ইট। এর পরের কাজটা কি আমাদের? ইন্ট্রোডাকশনটা খুব স্ট্রং হতে হবে। আমি না, মানে যখন রাইটিং খাতা দেখি, আহ, আমি অনেক স্টুডেন্টদের ইন্ট্রোটা এরকম পাই, 4টা 5টা গ্রামার ভুল, সেন্টেন্স লিখছে কোনো মানে আগাগোড়া ঠিক নাই। এবং সে যে মানে রাইটিংটা লিখতেছে, মানে আজকে আমি একটা মেয়ের খাতা দেখলাম, ওর পরীক্ষা হচ্ছে 30 নভেম্বর। তো ওর খাতাটা এরকম ছিল, বাংলা যদি আমি লিখি তাহলে আমি খাই ভাত, এই টাইপের, মানে লেখাগুলো না খাপ ছাড়া টাইপের, রাইট? সো এইরকম যাতে কারো না হয়, ইন্ট্রোটা এমন ভাবে লিখতে হবে যাতে আমার কোনো সেন্টেন্স ভুল হয় নাই, আমার যাতে ওয়ার্ডের স্পেলিং ভুল না হয়, আমার যেন গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো ঠিক থাকে, আইডিয়াটা যেন ক্লিয়ার হয়। এবং প্যারাফ্রেজ বলি, কোশ্চেন 1-এর আনসার বলি, কোশ্চেন 2-এর আনসার বলি, সবগুলো যেন আমার একদমই পাই টু পাই হয়। এটা যদি কেউ কনফার্ম করে তাহলে সে খারাপ স্কোর করার কোনো রিজন নাই, কোনো রিজন নাই। এটা মানতে হবে। তো এগুলো কিভাবে লিখবে না লিখবে সেটা আমি দেখাবো। ডেভেলপ ইচ বডি প্যারাগ্রাফ। ইচ বডি প্যারাগ্রাফ, আমি আগেই বলেছি, প্রতিটা প্যারাগ্রাফে একটা করে কোশ্চেনের আনসার দিব। অর্থাৎ কোশ্চেন 1-এর আনসার আমরা দিব বডি প্যারাগ্রাফ 1-এ, কোশ্চেন 2-এর আনসার আমরা দিব বডি প্যারাগ্রাফ 2-তে, কোশ্চেন 1 অ্যান্ড কোশ্চেন 2, তাই তো? এবার প্রতিটা বডি প্যারাগ্রাফে আমাদের একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। প্রতিটা বডি প্যারাগ্রাফে আমাদের একটা টপিক সেন্টেন্স মাস্ট বি থাকতেই হবে। এখানে আমাদের রিলেভেন্ট এক্সাম্পল দিতে হবে, যাতে করে আমাদের যে পয়েন্ট গুলো সেগুলোকে আমরা সাপোর্ট করতে পারি, আমাদের মেইন মেইন পয়েন্ট গুলোকে যাতে করে আমরা সাপোর্ট করতে পারি। সো এইগুলো নিয়ে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে কথাবার্তা বলেছি, কিভাবে আইডিয়াগুলো অর্গানাইজ করতে হয়, কোন প্রসেসে আমরা আইডিয়াগুলো পড়বো, কিংবা কিভাবে লিখবো, এগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। আজকেও আমাদের এই আলোচনা হবে এবং আজকে এই আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসি লিঙ্কিং ওয়ার্ডস। ক্লিয়ার লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। ক্লিয়ার লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে, এটা না করলে হবে না। এটা আমি বারবার বলেছি। সো অবশ্যই লিঙ্কার্স ব্যবহার করতে হবে। এবার আসি রাইট এ ব্যালেন্সড কনক্লুশন। আমি আগেই বলেছি, কনক্লুশন মানে হচ্ছে আমাদের ইন্ট্রো এবং কনক্লুশন সেম হবে, সেম, একেবারেই সেম। সো এটা যদি করতে পারি তাহলে আমাদের একটা ব্যালেন্সড কনক্লুশন তৈরি হবে। দ্যাটস ইট। যেহেতু আমাদের মোটামুটি 40 মিনিট সময় থাকে, উই নো দ্যাট যে 40 মিনিট টাইম থাকে। সো 5 মিনিট আমরা প্ল্যান করব, 30 মিনিট আমরা লিখবো, এবং 5 মিনিট আমরা রিভিউ করব। রিভিউ, রিভিউ, রিভিউ। এক মেয়ে দে লিখছে, দে, দে লিখছে, অ্যান্ড লিখছে, লিখবে অ্যান্ড, লিখে রাখছে অ্যান্ড। এগুলো খুবই কমন মিস্টেক। এই জন্যই 5টা মিনিট রাখা উচিত, যাতে করে আমরা রিভিউ দিতে পারি। অ্যাট লিস্ট 5 মিনিট আমাদেরকে টাইম দিতে হবে, রিভিউ করতেই হবে।
রিভিউ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রিভিউ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অবশ্যই ইউর রাইটিং শুড বি এ ফর্মাল টোন, শুড বি ফলো এ ফর্মাল টোন। আমি যে রাইটিংটা লিখবো সেখানে ফর্মাল টোন থাকতে হবে, অর্থাৎ ফর্মাল ভোকাবুলারি ব্যবহার করতে হবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ফর্মাল ভোকাবুলারি, ইনফর্মাল ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি, লিংক আমি শেয়ার করেছি, লেকচার শিট আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, ওইগুলো ওইগুলো পড়তে বলেছিলাম। এখন কেউ যদি এগুলো না পড়ে থাকে তাহলে তার হবে না, স্ল্যাং ব্যবহার করা যাবে না। ওকে। যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, স্পেলিং, এটা মারাত্মক একটা জিনিস। স্পেলিং এইটার ভুল হলে আমরা এলআর এ মানে কম স্কোরটা পাবো, লেক্সিক্যাল রিসোর্সে কম স্কোর পাবো। সেন্টেন্সে ভেরিয়েশন আনতে হবে, অর্থাৎ এক একটা সেন্টেন্স এক এক রকম করতে হবে, এবং টপিক স্পেসিফিক ভোকাবুলারি ব্যবহার করতে হবে। টপিক স্পেসিফিক ভোকাবুলারি, টপিক স্পেসিফিক ভোকাবুলারি জিনিসটা কি? টপিক স্পেসিফিক ভোকাবুলারি জিনিসটা কি? ইউনো, টপিক স্পেসিফিক ভোকাবুলারি খুবই সিম্পল, বারবার দেখিয়ে দিয়েছি। দেখি একটু, I'm just give me 20 topic specific words on IELTS writing. Topic name education. খেয়াল করে দেখছি এডুকেশন রিলেটেড কতগুলা ওরা ওরা আমাকে, আমি 20 বলছি, 20 দিয়েছে। আমি যদি বলতাম 30টা দাও, ওরা 30টা দিত। আমি যদি ওদেরকে বলতাম যে 40টা দাও, ওরা 40টাই দিত। এবার একটু খেয়াল করে দেখি, আমি টপিকটার নাম বলেছি এডুকেশন, কারিকুলাম শব্দটা এডুকেশনের সাথে যায়, পেডাগোগি শব্দটা এডুকেশনের সাথে যায়, অ্যান্ড ইউ ক্যান গুগল ইট। না জানলে কোনো প্রবলেম নাই, না জানলে কোনো প্রবলেম নাই, জাস্ট গুগল করলেই হবে, এই ওয়ার্ডটার মিনিং আমরা বের করে ফেলতে পারবো, এই ওয়ার্ডটার মিনিং আমরা বের করে ফেলতে পারবো। সো এইভাবে পড়া যায়, একটু কষ্ট করে পড়তে হবে। লার্নিং আউটকামস, পেডাগোগিক্যাল মেথডস, যেমন ই লার্নিং, যেমন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন ভোকেশনাল ট্রেনিং, গ্লোবালাইজেশন অফ এডুকেশন, অনেক অনেক ধরনের ওয়ার্ড আছে, রাইট? সো এইটা পড়তে হবে, এটা পড়ে পড়ে তৈরি করতে হবে। এখন অনেকে বলে যে ইউজ করতে পারি না, অনেকের প্রবলেম হচ্ছে যে ভোকাবুলারি মনে থাকে না। আহ মনে থাকে না, তারপরে হচ্ছে ইউজ করতে পারি না, এর মানে হচ্ছে যে আসলে যেইভাবে প্র্যাকটিস করছি সেটা হয়তো ঠিক নাই। যেমন শুধু ভোকাবুলারি পড়লে হয় না, প্রচুর রিডিং করতে হয়, রিডিং করতে হয়। এই যে আজকে এডুকেশন পড়েছি, তার মানে এডুকেশন রিলেটেড 2টা আর্টিকেল পড়ে ফেলা উচিত, বিভিন্ন আইডিয়া পড়ে ফেলা উচিত। এতে করে হয় কি, সে খুব ভালো রাইটিং লিখতে পারে, খুব ভালো মানের রাইটিং সে লিখতে পারে, আদারওয়াইজ সে পারে না। তো আমি আগেই বলেছি যে আমি আজকে কঠিন একটা প্রশ্ন সলভ করে দিব, এবং আমার মনে হয় এই প্রশ্নটা যদি আমরা খুব ডিপলি সলভ করতে পারি, তাহলে 2 পার্ট কোশ্চেন্স এর কোনো ইস্যু আর আমাদের থাকবে না। তো এই প্রশ্নটা আমরা এর আগেও দেখে আসছি, দ্য কন্টিনিউড রাইজ ইন দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফেসড বাই হিউম্যানিটি এট দ্য প্রেজেন্ট টাইম। সো ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের টপিক। এবং এখানে বলছে হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্টিনিউড রাইজ, কোশ্চেন 1, এবং ডু ইউ অ্যাগ্রি, অপিনিয়ন, অপিনিয়ন। এবং এখানে আমাকে কোশ্চেন 2 করা হয়েছে, কোশ্চেন 2 করা হয়েছে, ডু ইউ অ্যাগ্রি দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফেসড বাই হিউম্যানিটি। নিচে বলছে গিভ রিজনস ফর ইউর আনসার, ইনক্লুড এনি রেলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স। গিভ রিজনস ফর ইউর আনসার, ইনক্লুড এনি রেলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স। প্রথম কাজ প্যারাফ্রেজ করে ফেললাম,
প্রথম কাজ প্যারাফ্রেজ করে ফেললাম। দ্বিতীয় কাজ কোশ্চেন ওয়ানের আনসার দেওয়া, কোশ্চেন ওয়ানের আনসার দিলাম। তৃতীয় কাজ আই অ্যাগ্রি কোশ্চেন টু এর আনসার দিলাম। শেষ। কোশ্চেন টু এর আনসার দেয়া। সো রিমেম্বার, আমরা যখন ইন্ট্রো লিখবো প্রথম কাজ প্যারাফ্রেজ, সেকেন্ড কাজ কোশ্চেন ওয়ান এর আনসার, এন্ড থার্ড কাজ কোশ্চেন টু এর আনসার। দ্যাটস ইট। So an increasing global population is currently the most significant challenge confronting humanity. That's it. Confronting humanity. The continued rise in the world's population is a complex issue driven by multiple factors. অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন কন্টিনিউড রাইজ হচ্ছে, এর পেছনে মাল্টিপল ফ্যাক্টরস আছে, মানে অনেকগুলা কারণ আছে। রাইট? কোশ্চেন টু এর আনসার, কোশ্চেন ওয়ান এর আনসার, আই অ্যাগ্রি দ্যাট দ্য কন্টিনিউড গ্লোবাল, আই অ্যাগ্রি দ্যাট, ডু ইউ অ্যাগ্রি? এর মানে হচ্ছে কোশ্চেন টু এর আমাদের আনসার দেওয়া শেষ। আই অ্যাগ্রি দ্যাট দ্য কন্টিনিউড গ্লোবাল পপুলেশন ইনক্রিজ ইজ হিউম্যানিটিজ মোস্ট সিগনিফিক্যান্ট প্রবলেম। এটা হচ্ছে মেইন প্রবলেম, এটা একটা বিগেস্ট প্রবলেম। শেষ। এটা একটা বিগেস্ট প্রবলেম। সো এইভাবে যদি কেউ তার ইন্ট্রো সাজাতে পারে, তার ওকে। এখন যার রাইটিং এর সেন্টেন্সই রেডি না, তার উচিত না পরীক্ষায় বসা? দুইটা ছেলে আজকে মক দিয়েছে, তাদের 30 নভেম্বর এক্সাম, এবং তার আজকে লিসনিং এ 5, রিডিং এ 5, রাইটিং 4.5, স্পিকিং 5.5। আমি বললাম কেন এত লেটে মক দিলা, রেজিস্ট্রেশন কেন করছো? তুমি জানো তোমার অবস্থা ভালো না, তুমি কেন রেজিস্ট্রেশন করতে গেলা? তোমার তো বেসিকই ঠিক নাই, এই কারণেই তো তুমি 5.5 পাও, 5 পাও। তোমার কি উচিত না ওটা ইমপ্রুভ করে তারপরে এক্সামটা দেয়া? আদারওয়াইজ তো তুমি 25,000 নিয়ারলি, 24, 9 and 50 হচ্ছে রেজিস্ট্রেশন করতে লাগে। আরো 1,000 টাকা পরীক্ষার হলে গেলে চলে যায়, কারণ একটু বের হয়ে এটা ওটা খাবো, একটু ট্রাভেল করে যেতে হবে, খরচপাতি আছে। সেই 25-26 হাজার টাকা নষ্ট করার তো কোনো মানে নাই। অনেক কষ্টের টাকা তো, তাই না? তো আমি মনে করি যে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় নিয়ে দুইটা মক দেওয়া উচিত। মকে যদি মোটামুটি দেখি 6, 6.5 এই রেঞ্জে থাকে, তারপরে যে আহ পরীক্ষায় বসা উচিত, নট বিফোর দ্যাট। তারপরে যে আসলে পরীক্ষায় বসা উচিত। গট ইট? ওকে। মক আহ 2-3টা দিলেই হবে, মক এর বেশি দেওয়া লাগে না। ওকে। তো এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার। ইন্ট্রোতে আমরা প্যারাফ্রেজ করব, কোশ্চেন ওয়ানের আনসার দিব, কোশ্চেন টু এর আনসার দিব। দ্যাটস ইট। এবার একটু মনে রাখবো, আমরা অবশ্যই ট্রাই করব এই কোশ্চেনের আনসার দিব বডি প্যারাগ্রাফ ওয়ানে, এবং এই কোশ্চেনের আনসার দিব বডি প্যারাগ্রাফ টুতে। দুইটা কোশ্চেনের আনসার আমরা দুইটা জায়গায় দিব, বডি প্যারাগ্রাফ ওয়ান এন্ড বডি প্যারাগ্রাফ টু। কিভাবে দিব তার জন্য আমরা একটু যাই এখানে। ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো। ফার্স্টেই আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো, দেন এই টপিক সেন্টেন্সটাকে আমরা এক্সপ্লেন করব, তারপরে তাকে আমরা এক্সাম্পল দিব, এবং এরপরে এই এক্সাম্পলটাকে এক্সপ্লেন করব। দ্যাটস ইট। আমাদের কাজ হচ্ছে ফার্স্টে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো, তারপরে এই টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেন করব, তারপরে তাকে একটা এক্সাম্পল দিব, এবার এই এক্সাম্পলটাকে জাস্ট আমরা এক্সপ্লেন করে ফেলবো। শেষ। That's it. খুব জটিল তো কিছু না। এবার দেখি টপিক সেন্টেন্সটা কি বলেছি। হাই ফার্টিলিটি রেটস পার্টিকুলারলি ইন ডেভেলপিং রিজিয়নস কন্ট্রিবিউট টু পপুলেশন গ্রোথ। হাই ফার্টিলিটি রেট পপুলেশন গ্রোথটাকে বাড়াচ্ছে, কন্ট্রিবিউট টু পপুলেশন গ্রোথ, পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজে এটা বেশি হচ্ছে। এবার এখানে বলছি ডেভেলপিং রিজিয়নস, এখানে বলছি ইন মেনি কান্ট্রিজ। রাইট? সো প্রিপোজিশন দিয়ে আমরা আগের টপিককে এক্সপ্লেন করি, প্রিপোজিশন দিয়ে আমরা আগের টপিকটাকে এক্সপ্লেন করি। ইন মেনি কান্ট্রিজ উইমেন হ্যাভ অ্যান অ্যাভারেজ অফ 4 or more চিলড্রেন। নারীদের 4 থেকে 5টা বাচ্চা কাচ্চা থাকে। দিস ট্রেন্ড, তো দিস ট্রেন্ডের কাজ হচ্ছে আগের টপিকের আলোচনা, কারণ এটা আমরা জানি প্রিভিয়াস রেফারেন্স।
দিস ট্রেন্ড ইজ অফেন লিঙ্কড টু কালচারাল নর্মস। কেন তারা এরকম 4-5টা বাচ্চা কাচ্চা নেয়, এর পেছনে রিজন হচ্ছে কালচারাল নর্মস, কিংবা ইকোনমিক কন্ডিশন, কিংবা লিমিটেড অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং রিসোর্সেস। যে কেন তাদের 4-5টা বাচ্চা কাচ্চা থাকে, এর কারণ হচ্ছে কালচারাল ব্যাপার থাকে, ইকোনমিক কন্ডিশনের একটা ব্যাপার থাকে, কিংবা লিমিটেড অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং রিসোর্সেস। এবার এখানে আমরা 3টা কথা বলছি, এগুলোকে একটু আলোচনা করে দিব, অ্যাজ ইউজুয়াল একটু ব্যাখ্যা করে দিব। ফর ইনস্ট্যান্স, ইন কান্ট্রিজ সাচ অ্যাজ নাইজার অ্যান্ড অ্যাঙ্গোলা, দে আর দ্য পার্ট অফ আফ্রিকা, ইউ নো। আফ্রিকার দেশের কথা বলা হচ্ছে অ্যাঙ্গোলা অ্যান্ড নাইজার। দ্য পপুলেশন কন্টিনিউস টু মাল্টিপ্লাই। একটু খেয়াল করি, দ্য পপুলেশন কন্টিনিউস টু মাল্টিপ্লাই, ইট মিনস পপুলেশন গ্রোথ। সেম জিনিস, লেখার প্যাটার্ন আলাদা। সেম জিনিস, লেখার প্যাটার্ন আলাদা। দ্য পপুলেশন কন্টিনিউস টু মাল্টিপ্লাই আর পপুলেশন গ্রোথ কিন্তু একই কথা। কেন এটা মাল্টিপ্লাই হইতেছে? বিকজ ফ্যামিলিজ টেন্ড টু হ্যাভ মেনি চিলড্রেন। উইমেন হ্যাভ অ্যান অ্যাভারেজ অফ 4 or more চিলড্রেন, ফ্যামিলিজ টেন্ড টু হ্যাভ মেনি চিলড্রেন। একই কথা না? একই টপিক না? এবার আসি, দিস ইজ পার্টলি দিস ইজ পার্টলি ডিউ টু কালচার অ্যান্ড সোসাইটাল নর্মস দ্যাট এনকারেজ লার্জ ফ্যামিলিজ। কারণ সমাজের একটা নর্ম হচ্ছে তারা লার্জ ফ্যামিলিগুলোকে প্রায়োরিটি দেয়, এনকারেজ করে that encourage large families. Additionally, many people in these countries এক দুই, এই যে দিস, এই যে প্রিভিয়াস রেফারেন্স, এগুলো দিয়ে যদি কেউ না লিখে, সে রাইটিং এ কোহেরেন্স স্কোর পাবে না, বলে রাখলাম। Many people in these countries lack access to contraceptives. We talked about limited access to family planning, lack access to contraceptives. Same topic. যেহেতু আমরা এক্সাম্পল দিয়েছি, সো এক্সাম্পলটাকে ইলাস্ট্রেট করার জন্য এই শব্দগুলো আমাদেরকে আনতে হয়েছে। হুইচ মেক ইট হার্ডার টু কন্ট্রোল দ্য নাম্বার অফ চিলড্রেন দে হ্যাভ। সো বাচ্চাদের সংখ্যাটা কন্ট্রোল করতে হার্ডার ফেস করে, ইট মিনস ডিফিকাল্ট টু মেনটেন। লক্ষ্য করে দেখি, কমা এবং হুইচ দিয়ে ল্যাক অ্যাক্সেস টু কন্ট্রাসেপটিভস কে এখানে আলোচনা করা হয়েছে। ডেসপাইট ইন্টারন্যাশনাল campaigns promoting smaller families to address ওভার পপুলেশনকে অ্যাড্রেস করার জন্য ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্যাম্পেইন হচ্ছে। প্রমোটিং স্মলার ফ্যামিলিজ কে মানে একটু হাইলাইট করা হচ্ছে। দিস চ্যালেঞ্জেস, ইউ নো দ্য মিনিং অফ দিস চ্যালেঞ্জেস? নাম্বার ওয়ান, ল্যাক অ্যাক্সেস টু কন্ট্রাসেপটিভস, সোসাইটাল নর্মস দ্যাট এনকারেজ লার্জ ফ্যামিলিজ, রাইট? এই চ্যালেঞ্জগুলা মেক রিডিউসিং ফার্টিলিটি রেটস, ফার্টিলিটি ইন দিস রিজন ডিফিকাল্ট। ফার্টিলিটি রেটটাকে রিডিউস করবে, সেটা সে করতে পারতেছে না। ইট মিনস অ্যাকচুয়ালি ফার্টিলিটি রেটটা ইনক্রিজ করতেছে। ফার্টিলিটি রেটটা আলটিমেটলি কি হচ্ছে? ইনক্রিজই করতেছে, ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি কোথাও লিখি নাই জনসংখ্যা বৃদ্ধির কারণে এনভায়রনমেন্টাল প্রবলেম হবে। এখানে কিন্তু আমি কোথাও বলি নাই জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের আনএমপ্লয়মেন্ট তৈরি হবে, সমাজে এইটা হবে ওইটা হবে, এই ধরনের কোনো কিছুই কিন্তু আমি বলি নাই। কেন? দ্যাটস নট পার্ট অফ মাই কোশ্চেন। আমার কোশ্চেনে শুধু জানতে চাইছে যে জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি, সো আমি এখানে জনসংখ্যা বৃদ্ধির মেইন কারণটাই লিখে দিয়েছি, কোনো অফ টপিকের কিছু লিখি নাই। অথচ আমাদের সাধারণ স্টুডেন্টরা যখন রাইটিং লিখে, তখন তারা মানে প্রশ্নে চাচ্ছে একটা, লিখে ফেলে আর একটা, যেটা আমাদের জন্য একটা অশনি সংকেত আমি মনে করি। ক্লিয়ার? সো এইরকম যাতে কিছুতেই আমাদের না হয়, সেগুলো একটু আমরা মাথায় রাখবো। এবার চলে যাই, আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ডু ইউ অ্যাগ্রি দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফেসড বাই হিউম্যানিটি? ডু ইউ অ্যাগ্রি দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ফেসড বাই হিউম্যানিটি, রাইট? So we have our body paragraph 2, and body paragraph 2 তে
আমরা আমাদের অপিনিয়ন দিব। যেহেতু ডু ইউ অ্যাগ্রি দ্যাট বলছে, তো আমার টপিক সেন্টেন্স আই অ্যাগ্রি দ্যাট দিয়ে শুরু হয়েছে। আমার টপিক সেন্টেন্সটা আই অ্যাগ্রি দ্যাট দিয়ে শুরু হয়েছে। আই অ্যাগ্রি দ্যাট দ্য কন্টিনিউড গ্লোবাল পপুলেশন ইনক্রিজ ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট প্রবলেম ডিউ টু ইটস প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন রিসোর্স ডিপ্লেশন। I agree that the continued global population increase is the most significant problem. আমি এটা ভাবি যে এটাই একটা সবচেয়ে বড় প্রবলেম। কেন? কারণ ইটস প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন রিসোর্স ডিপ্লেশন, সম্পদের বিনাশ ঘটায়, রিসোর্স ডিপ্লেশন করে। এই কারণে এটাকে আমরা বলতেছি একটা বড় একটা প্রবলেম, মোস্ট সিগনিফিক্যান্ট প্রবলেম। এবার যাই, অ্যাজ দ্য পপুলেশন গ্রোস দ্য ডিমান্ড ফর এসেনশিয়াল রিসোর্সেস এসকেলেটস ড্রামাটিক্যালি। এসেনশিয়াল রিসোর্স কি কি? ফুড, পানি, আর কি? পাওয়ার যেটাকে আমরা বলে থাকি, বা এনার্জি যেটাকে বলে থাকি। তাদেরকে এক্সপ্লেন করার জন্য আমরা জাস্ট ড্যাশ এনেছি, নাথিং এলস। এগুলো আমরা রিডিং ক্লাসে পড়ে আসছি, তো এটা নতুন কিছু না। পপুলেশন যখন গ্রো করে, এসেনশিয়াল যে রিসোর্স গুলো আছে সেগুলোর ডিমান্ড ড্রামাটিক্যালি স্কেলেট করে, ড্রামাটিক্যালি ইনক্রিজ করে। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের জায়গায় ইনক্রিজ কি লেখা যাইতো না? ইনক্রিজ না লিখে স্কেলেট লেখার কারণে আমার লেক্সিক্যাল রিসোর্সটা বেড়ে গেল। জাস্ট লেক্সিক্যাল রিসোর্সটা একটু চেঞ্জ হয়ে গেল। That's it. এবার উই নো দ্যাট হোয়েন দিয়ে আমরা আগের টপিকটাকে এক্সপ্লেন করি। When the population increases, more people need basic necessities like food, water, and energy to survive and maintain their daily lives. পপুলেশন ইনক্রিজ করলে আমাদের কি লাগে? ফুড, ওয়াটার অ্যান্ড এনার্জি লাগে, যাতে করে তারা তাদের ডেইলি লাইফটাকে মেনটেন করতে পারে এবং তারা সার্ভাইভ করতে পারে। দিস, এই দিসটা প্রিভিয়াস রেফারেন্স, এবং এই রেফারেন্সিং এর কারণে আমাদের কোহেরেন্সটা বেড়ে যায়। এই রেফারেন্সিং এর কারণে আমাদের কোহেরেন্সটা বেড়ে যায়। সো দিস গ্রোয়িং ডিমান্ড পুট সিগনিফিক্যান্ট প্রেশার অন দ্য সাপ্লাই অফ দিজ রিসোর্সেস। যখনই এরকম ডিমান্ডটা গ্রো করে, সাপ্লাই এর উপর একটা প্রেশার পড়ে। দিস গ্রোয়িং ডিমান্ড পুটস সিগনিফিক্যান্ট প্রেশার অন দ্য সাপ্লাই অফ দিজ রিসোর্সেস। যখনই ডিমান্ড গ্রো করে, সাপ্লাই এর উপর প্রেসার পড়ে। কিসের সাপ্লাই? এই যে প্রোডাক্ট গুলোর কথা বলছি, যে রিসোর্স গুলোর কথা বলছি, তাদের উপর। দিজ রিসোর্সেস মানে হচ্ছে প্রিভিয়াস রিসোর্সেস, রিসোর্স ওয়ান, রিসোর্স টু, অ্যান্ড রিসোর্স নাম্বার থ্রি। আলাদা আলাদা রিসোর্সের কথা বলা হয়েছে। এবার এই কথাগুলোকে আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে বলবো। ফর এক্সাম্পল, মোর ফুড মাস্ট বি প্রডিউস টু ফিড দ্য এডিশনাল পপুলেশন। অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদেরকে মোর ফুড প্রডিউস করতে হবে। মোর ওয়াটার ইজ নিডেড ফর ড্রিঙ্কিং অ্যান্ড ফার্মিং। মোর ওয়াটার ইজ নিডেড ফর ড্রিঙ্কিং অ্যান্ড ফার্মিং, অ্যান্ড এনার্জি কনজাম্পশন রাইজেস ফর ট্রান্সপোর্টেশন, ইলেকট্রিসিটি অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। ইলেকট্রিসিটির জন্য অতিরিক্ত এনার্জি লাগবে, ট্রান্সপোর্টেশনের জন্য অতিরিক্ত এনার্জি লাগবে, ইভেন অন্যান্য অ্যাক্টিভিটিস এর জন্য লাগবে। সো লেট মি শো ইউ নাম্বার ওয়ান, নাম্বার টু, অ্যান্ড নাম্বার থ্রি। মোর ফুড, মোর ওয়াটার, এনার্জি কনজাম্পশন রাইজ করবে। আমার সেন্টেন্স টু এর সাথে সেন্টেন্স ফাইভ এর একটা কানেকশন আছে, অবশ্যই আছে। অথচ আমাদের স্টুডেন্টরা যখন রাইটিংটা লিখে, তখন তাদের সেন্টেন্স টু, সেন্টেন্স থ্রি, সেন্টেন্স ফোর, সেন্টেন্স ফাইভ, দে অল আর ইন্ডিভিজুয়াল, অ্যান্ড আইডিয়াস আর নট ইকুয়াল। দে আর টোটালি আইডেন্টিক্যাল, নট আইডেন্টিক্যাল। সো এই যে আউলা জাউলা করে লেখাটা, এই আউলা জাউলা লেখার কারণেই তো আমরা স্কোর পাচ্ছি না। স্কোরটা আসবে কোথা থেকে? এক্সামিনাররা তো দেখতে চায় যে একটা আইডিয়া ও কত চমৎকার করে ডেভেলপ করছে, একটু দেখি তো ওর আইডিয়া ডেভেলপ করার দক্ষতাটা কত ভালো, দেখি। তাই তো, আমরা আমরা ওইভাবে আসলে আইডিয়া ডেভেলপ করি না, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। অ্যাজ এ রেজাল্ট, মিটিং দিজ স্কেলেটিং নিডস বিকামস এ সিভিয়ার চ্যালেঞ্জ। যেহেতু এই নিড গুলা
এসকেলেট করতেছে, এগুলো মিট করাটা আমাদের জন্য একটা সিভিয়ার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইতেছে। দ্যাট মিনস একটা মোস্ট সিগনিফিক্যান্ট প্রবলেম হয়ে দাঁড়াইছে। সিভিয়ার চ্যালেঞ্জ, ইট মিনস মোস্ট সিগনিফিক্যান্ট প্রবলেম। কোন জায়গায়? স্পেশালি ইন এরিয়াস উইথ লিমিটেড রিসোর্সেস। কোন এরিয়াতে? স্পেশালি ইন এরিয়াস উইথ লিমিটেড রিসোর্সেস। গুড। এই তো। তো আই এম রিকোয়েস্টিং ইউ যে আমি যেমন পড়াই দেই, যা যা শিখিয়ে দিলাম আজকে, যেহেতু রাইটিং এর লাস্ট ক্লাস, যা যা শিখিয়ে দিলাম একটু ডিপলি ফলো করতে হবে একটু। যদি না করি, যদি এভাবে প্র্যাকটিস না করি, সত্যি কথা নিজের পায়ে নিজে কুড়াল মারবো। অনেস্টলি বললাম, নিজের পায়ে নিজে কুড়াল মারবো। So, in conclusion, the increase in the world's population is caused by numerous factors. Intro na? The increase in the world's population is caused by numerous factors. Intro কথা. I strongly agree. Opinionটা দেয়া হয়ে গেল না? That it is the biggest problem for humanity. খুব জটিল কোনো কিছু না। খুব জটিল কোনো কিছু না। কিভাবে পড়া উচিত, কোন ভাবে পড়া উচিত, সব বলে দিছে। ও রিফাত, আমি জানি না আমি আজকে করাবো কিনা। এটা আসলে আমার মনে হয় না আমি আজকে করাবো। নিজেরটা নিজে কিভাবে চেক করবো দেখি। যেহেতু আমি আরো কয়েকটা ক্লাস নিবো, so ওই ক্লাসগুলোতে হয়তো আলোচনা করতে পারি, শিওর না। বাট আমাদের স্টুডেন্টরা যে কাজটা করবে সেটা একটু বলে দিই। গেলাম না? যাওয়ার পরে examword.com-এ ঢুকে যাব। চলে আসি, খেয়াল করে দেখি। পাইছি? হ্যাঁ। Is it a positive or a negative development? To what extent do you agree or disagree? Discuss both viewpoints of view and give your own opinion. To what extent do you agree or disagree? Oh, what are the reasons? That means cause. What are the effects? That means effect জানতে চাইছে। Cause and effect type of question. Do you agree or disagree? Do you agree or disagree? Both views. Do you agree or disagree? Outweigh. Outweigh. Do the advantages of private healthcare outweigh the disadvantages? কোশ্চেন খেয়াল করছি? এরকম কোশ্চেন আসে, এরকম কোশ্চেন আসে। এখন স্টুডেন্টের দায়িত্বটা কি? সে কিভাবে আসলে নিজেরে রেডি করবে, এটাই তো আর কি আমাদের একটু জানার বিষয় ছিল, তাই তো? এটাই তো আমাদের একটু জানার বিষয় ছিল। সো আমি একটু দেখাই দিই। এগুলো এক্সট্রা না, এগুলো রিয়েল এক্সামের। একদম প্রথমটাতে চলে যাই। ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড it is possible to communicate with people via the internet without any face-to-face contact with others. So copy, perplexity, খুবই সিম্পল জিনিস। Why this is a big problem?
জাস্ট চেক ইট। দুইটা বডি প্যারাগ্রাফ দিয়ে দিছেন, দুইটাই মেইন মেইন আইডিয়া গুলো দিয়ে দিছে। এবার এগুলোকে ক্লাস্টার করে পুরা নিজের মতন করে গুছিয়ে লিখতে হবে, পুরা নিজের মতন করে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, আমি মনে হয় এর প্রশ্নটার উত্তর দিয়ে দিই, রিফাতের প্রশ্নের উত্তর দিয়ে দিই। ধরে নিলাম কোন একটা স্টুডেন্ট কোন একটা রাইটিং লিখছে, সে আইডিয়া আগে পড়ে নিছে, সে একটু গুগল টুগল করে বিভিন্ন টপিক গুলো জেনে গেছে, তারপরে সেটা রাইটিং লিখলো। এবার তার রাইটিংটা ঠিক হলো কি হলো না, তার রাইটিংটা কতটুকু শুদ্ধ হলো কি হলো না হলো, সেটা করার জন্য সে গ্রামারলি ইউজ করতে পারে। গ্রামারলি দিয়ে সে তার পুরো রাইটিং খাতাটা, গ্রামারটা সে চেক করতে পারে। এটা হচ্ছে তার কাজ। সে পুরো রাইটিংটা এখানে লিখবে, লিখে সে দেখবে যে তার রাইটিংটা, যেমন আমি একটা ঘটনা দেখাই। ধরে নিলাম রাইটিং টাস্ক টু, রাইটিং টাস্ক টু, আচ্ছা রাইটিং টাস্ক টু স্যাম্পলস অন, এই যে রাইটিং নাইনে তো আসলে অনেক স্যাম্পল আছে। ওরা বলছে এটা, আচ্ছা ওদেরটা না নেই, আমি মেন্টর থেকে নেই। ওরা বলে 7-7, কিন্তু আলটিমেটলি ওরা ঘোরার টিম। এখানে এটা নিলাম, ধরে নিলাম এই ইন্ট্রোটা আমি লিখছি, ধরে নিলাম। So, আমি ইন্ট্রোটা কপি দিলাম, দিয়ে আমি জাস্ট গ্রামারলিতে বসাই দিলে গ্রামারলি কিন্তু আমার সব বলে দিবে যে আমার এখানে কি কি ভুল হয়েছে না ভুল হয়েছে। ও আমাকে টুকটাক দেখা দিবে যে আমার এখানে কমাটা দেওয়া উচিত নাই, আমি কমাটা দিব না, দ্যাটস ইট। ও কিন্তু আমার জাস্ট, আমি একটা সেন্টেন্স লিখছি, ওই সেন্টেন্সটা গ্রামারলি দিয়ে আমি চেক করি। এটা হচ্ছে কি আমার পরামর্শ। একটা বাক্য লিখছি, ওই বাক্যটা আমি কিছু একটা দিয়ে চেক করি যে লেখাটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হলো না হলো। এই কাজটা আমাদের সবার করা উচিত। গ্রামারলি দিয়ে আগে নিজের গ্রামারটা ঠিক করতে হবে। ভোকাবুলারি চেক করার কিছু নাই, কারণ ভোকাবুলারি যদি কেউ ভুল স্পেলিং লিখি তাহলে গ্রামারলি দেখাই দিবে, এবং দেন ওটাকে ঠিক করতে হবে। আচ্ছা আমার এই এই ভোকাবুলারি ভুল হয়েছে, তো আমি এগুলো একটু চেক করি, That's it। তাহলেই হয়, তাহলেই হবে। ওকে। আর আইডিয়া কিভাবে পড়তে হয় সেটাও আমি বলে দিয়েছি। আইডিয়া কোন প্যাটার্নে পড়লে ভালো হয় সেটাও আমি বলে দিয়েছি। এবং এরপরে যেটা স্ট্রাকচার, স্ট্রাকচার আমার ক্লাসের উপর কোনো ক্লাস নাই। অ্যাকর্ডিং টু দা ক্লাসেস কেউ যদি লিখতে পারে, তার দুইটা জায়গায় কোনো কম স্কোর আসবে না। একটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এবং আরেকটা হচ্ছে লেক্সিক্যাল, সরি আরেকটা হচ্ছে টাস্ক রেসপন্স। ফর ইউর জিআরএ গ্রামারলি আমরা ফলো করতে পারি, অ্যান্ড ফর ইউর এলআর এটাও আমরা গ্রামারলি ফলো করতে পারি। তারপরও নিজেরে তো অবশ্যই কিছু ভোকাবুলারি এটা ওটা জানতে হবে।